অর্থনীতির আকারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টপকে চীনের শীর্ষস্থান দখল করে নেওয়ার খবর বাংলাদেশসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীনের এই অগ্রগতি বাংলাদেশের জন্য কী তাৎপর্য বহন করে? আমাদের ক্ষেত্রে এর দুধরনের তাৎপর্য রয়েছে। প্রথমত নীতিগত, দ্বিতীয়ত বাণিজ্যিক। নীতিগত তাৎপর্য হচ্ছে, চীনের এই অগ্রগতি থেকে আমাদের নীতি নির্ধারকদের শিক্ষণীয় অনেক কিছু আছে। চীন যদি এভাবে অর্থনৈতিক উন্নতির শিখরে পৌঁছতে পারে, আমরা পারবো না কেন? তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? দেখা গেছে চীনের নীতি নির্ধারকরা অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে নির্ভীকভাবে এগিয়ে গেছেন। সব কিছুর ঊর্ধ্বে তারা স্থান দিয়েছেন অর্থনীতিকে। অন্যদিকে আমাদের দেশের নীতি নির্ধারকরা দলীয় স্বার্থ, স্বজনপ্রীতি, ক্ষমতার স্বার্থকে স্থান দিয়েছেন অর্থনীতির উপরে। দেশের উন্নয়নের প্রশ্ন কখনো তাদের কাছে এক নম্বর অগ্রাধিকার পায়নি। আমি কেবল বর্তমান সরকার বা সাবেক সরকারের কথা বলছি না। আমাদের সব সরকার ও সব বিরোধী দলই অর্থনীতিকে তাদের দলীয় ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বের স্থান দিতে পারেনি। আমাদের নীতি নির্ধারকদের দূরদর্শিতার অভাবও প্রকট। চীনে দেখা গেছে এখন প্রয়োজন নেই, তবু তারা হাজার হাজার কিলোমিটার সুপার হাইওয়ে তৈরি করে রেখেছে ২০-২৫ বছর পরের প্রয়োজনের কথা ভেবে। একইভাবে তারা নজর দিয়েছে নৌপথ, রেলপথ, আকাশপথ উন্নয়নে, শিল্প পার্ক স্থাপনে। আর আমরা এখনকার প্রয়োজনই মেটাতে পারছি না। বরং চীন যেখানে প্রয়োজনের তুলনায় ২০-২৫ বছর এগিয়ে রয়েছে, সেখানে আমরা বর্তমান প্রয়োজন থেকে ২০-২৫ বছর পিছিয়ে রয়েছি। আমাদের এখনকার যে অবকাঠামো, তা ২০-২৫ বছর আগের প্রয়োজন অনুসারে আমরা কতটা পিছিয়ে রয়েছি। ঢাকা-চট্টগ্রাম ৪ লেন প্রকল্পের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে রাজনৈতিক প্রজ্ঞা, স্থিতিশীলতা ও দূরদর্শিতার বিকল্প নেই। চীনা নেতৃত্ব দেখিয়েছে কিভাবে উন্নয়নের প্রশ্ন রাজনীতি করতে হয়। আমাদের এখনই ২০-২৫ বছরের প্রয়োজন বিবেচনা করে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। সড়ক, সেতু, নৌপথ, রেলপথ, আকাশপথের উন্নয়ন নজর দিতে হবে। শিল্প পার্ক স্থাপন করতে হবে। অর্থনৈতিক নীতির সংস্কার এক্ষেত্রে বড় কর্তব্য। আমাদের কর ব্যবস্থা এখনো কার্যকর ও আধুনিক নয়। চীন আরও অনেক আগে এই ক্ষেত্রে সংস্কার এনেছে। আর্থিক ব্যবস্থারও সংস্কার জরুরি। আমাদের দেশে এখন যে পরিস্থিতি, তা আগের তুলনায় অবনত। আমাদের দেশে অনেক ব্যাংক গড়ে উঠেছিল, সেগুলো কার্যকর ও লাভজনক ছিল, কিন্তু গত কয়েক বছরে ব্যাংকিং খাতে বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে। ঋণ প্রদানের নামে বেশ কয়েকটি ব্যাংক মূলধন খোয়াতে বসেছে। এগুলো দূর করতে না পারলে আমরা অর্থনৈতিকভাবে এগোতে পারবো না। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবশ্যই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হবে। এক্ষেত্রে এশীয় বিনিয়োগকারীদের দিক বিশেষ নজর দিতে হবে। আমরা বিভিন্ন সময় লুক ইস্ট নীতির কথা বলি, কিন্তু কার্যত এর বাস্তবায়ন নেই। ফলে এশীয় জুড়ে যে মিরাকল ইকোনমি চলছে, তার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা কম। চীন, কোরিয়া প্রভৃতি দেশ থেকে আমাদের বিনিয়োগ আনতেই হবে, কিন্তু নীতিগত সিদ্ধান্ত সংস্কার ছাড়া সেটা সম্ভব নয়। সম্প্রতি কোরিয়ান ইপিজেডে আমরা যা করেছি, তাতে করে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে আমাদের দেশে স্যামসাং কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তাদের প্রতিনিধিরা এসে আলোচনা করে চলে গেছেন, আর আগ্রহ দেখাচ্ছেন না। অর্থনীতির ক্ষেত্রে আমাদের সত্যিকারের লুক ইস্ট নীতির বাস্তবায়ন করতে হবে। ছাড় দিয়ে হোক বা যেভাবে হোক, এশীয় উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে বিনিয়োগকারী আনতে হবে। চীন বা এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর প্রবণতা হচ্ছে শিল্পের আউটসোর্সিং। ভিয়েতনামের ৮০% শিল্প হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রি। দেখা যাচ্ছে এক দেশে টায়ার, আরেক দেশে ইঞ্জিন, অন্য এক দেশে বডি তৈরি করে, আরেক দেশে অ্যাসেম্বল করে গাড়ি তৈরি হচ্ছে। বাংলাদেশ যদি দূরদৃষ্টি ও প্রজ্ঞার পরিচয় দিতে পারে, এ ধরনের বিনিয়োগ সহজে আনতে পারে, এশীয় বিনিয়োগ এনে আমরা কেবল অর্থনৈতিকভাবে লাভবান হব না, তাদের কাছে শিখতেও পারবো কিভাবে বাণিজ্য ও বিনিয়োগ করতে হয়। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অবশ্যই রপ্তানিমুখী হতে হবে। সেটা কেবল গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে হবে না, বৈচিত্র্য আনতে হবে। এশীয় বিনিয়োগ আকর্ষণ করতে পারলেই সেটা সম্ভব। বাণিজ্য মানে কেবল আমদানির ব্যাপার
হলে তাতে লাভ খুব একটা নেই। যেমন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সর্বোচ্চ, কিন্তু সেটা প্রায় সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। এটাকে রফতানি সম্পর্কিত করতে না পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরালো করা সম্ভব হবে না। এটাও মনে রাখতে হবে, আগামী 30-40 বছর হবে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার আধিপত্যের যুগ। প্রথম 5টি অর্থনৈতিক শক্তির 4টি এশিয়াতে থাকবে, চীন, ভারত, জাপান ও ইন্দোনেশিয়া। তবে যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ার বাইরে থেকে যাবে। এই বিরাট পরিবর্তন সামনে রেখে বাংলাদেশকে পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। তা না হলে এশিয়াতে থেকেও উন্নয়ন ও প্রবৃদ্ধির রেলগাড়ি মিস করে আফগানিস্তান বা মিয়ানমারের মতো পিছনে পড়ে থাকতে হবে। আমরা এখনো 2020 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ পরিণত হওয়ার স্বপ্ন দেখছি, কিন্তু মনে রাখতে হবে তখন এশিয়ার প্রায় সব দেশই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিছু দেশ হবে উচ্চ আয়ের। বাংলাদেশের লক্ষ্য থাকতে হবে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার দিকে। 2020 সালের মধ্যে উচ্চ, মধ্যম, পরে উচ্চ আয়ের দেশে পরিণত হতে হবে। রাজনৈতিক প্রজ্ঞা, স্থিতিশীলতা, দক্ষ জনশক্তি, দূরদৃষ্টি থাকলে সেটা যে মোটেও অসম্ভব নয়, চীন ইতিমধ্যে তা দেখিয়ে দিয়েছে। নিকট প্রতিবেশী চীন যদি পারে, বাংলাদেশ পারবে না কেন? নিয়মিত আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।